আজকের এই বিশ্লেষণে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা কথা বলবো সম্পদ, সহানুভূতি আর জীবনের প্রকৃত মূল্য নিয়ে লেখা চমৎকার একটি ক্লাসিক গল্প নিয়ে, দ্য হ্যাপি প্রিন্স। গল্পটা আমাদের ভাবতে বাধ্য করে যে বাইরে থেকে যা একদম ঝকঝকে সোনার মতো চকচক করে, তার ভেতরের রূপটা আসলে কেমন। তো চলুন শুরু করা যাক। শুরুতেই স্ক্রিনের এই উক্তিটি একটু খেয়াল করুন। যাই হোক, এই শহরে অন্তত একজন তো সুখী আছে। শহরের এক বদমেজাজি লোক এই চমৎকার চকচকে মূর্তিটা দেখে কথাটা বলেছিলেন। আর ঠিক এখানেই লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড় আয়রনি বা বিড়ম্বনা। বাইরে থেকে দেখে সবাই ভাবছে রাজপুত্র ভীষণ সুখী, কারণ তার গায়ে তো সোনার প্রলেপ। কিন্তু সত্যি কি তাই? পর্ব ১, সোনালী আবরণ, একটি শহরের সোনার মূর্তি। মূর্তির এই ঝলমলে বাইরের রূপ আর একটা ছোট্ট একটু অহংকারী পাখির আগমন দিয়ে আমাদের গল্পের শুরু। পুরো শহর এই দারুণ মূর্তিটাকে এক কথায় পাগলপাড়া ভালোবাসে। মায়েরা তো তাদের বাচ্চাদের কাছে একে একদম নিখুঁত হওয়ার উদাহরণ হিসেবে তুলে ধরে। আর অনাথ শিশুদের চোখে এটা যেন স্বর্গ থেকে নেমে আসা কোনো দেবদূত। ঠিক এমন সময় শহরে একটা ছোট্ট সোয়ালো পাখি এসে হাজির হয়। বেচারা একটু আশ্রয় খুঁজছিল। সে আসলে তার প্রেমিকাকে ছেড়ে এসছে, কারণ সেই প্রেমিকা মানে একটা খাগড়া বা রিডের কোনো টাকা পয়সা ছিল না, আর সে কোথাও ঘুরতেও যেতে চাইত না। অদ্ভুত, তাই না? এই বিষয়টা কিন্তু রাজপুত্রের আগের জীবন আর এখনকার অবস্থার মধ্যে একটা বিশাল পার্থক্য খুব সুন্দরভাবে তুলে ধরে। একটু ভেবে দেখুন, মানুষ হিসেবে যখন তিনি সানসুসি প্রাসাদে ছিলেন, তখন তিনি একদম অজ্ঞতার আনন্দে ভেসে বেড়াতেন। দুঃখ কি জিনিস তা তিনি জানতেনই না। আর এখন একটা মূর্তি হয়ে শহরের সবচেয়ে উঁচু বেদিতে দাঁড়িয়ে তিনি সব দেখতে পান। শহরের সব দুঃখ, সব কষ্ট যেন তার চোখের সামনে ভাসছে, আর এটা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে, সীসার হৃদয়, যন্ত্রণার প্রতিজাগরণ। চারপাশের এই নিষ্ঠুর পৃথিবীটা কিভাবে রাজপুত্রের চিন্তাভাবনা পুরোপুরি পাল্টে দেয়, চলুন সেটাই দেখি। ছোট্ট সোয়ালো পাখিটা যখন মূর্তির পায়ের কাছে এসে একটু ঘুমানোর চেষ্টা করছে, ঠিক তখনই তার গায়ে টপটপ করে জল পড়তে থাকে। অবাক হয়ে সে দেখে হ্যাপি প্রিন্স কাঁদছেন। রাজপুত্র তাকে বলেন যে বাইরে থেকে তাকে খাঁটি সোনায় মোড়ানো দেখালেও তার বুকটার ভেতরে আছে একটা সীসার হৃদয়, আর সেই হৃদয় শহরের মানুষের কষ্ট দেখে না কেঁদে পারেই না। একসময় সেই দুঃখহীন বা সানসুসি প্রাসাদের জীবন এখন তার কাছে শুধুই একটা দূর অতীতের স্বপ্ন। পর্ব ৩, ত্যাগের রত্ন, সম্পদের রূপান্তর। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে আমরা দেখি রাজপুত্র সিদ্ধান্ত নেন তার গায়ের মূল্যবান রত্নগুলো দিয়ে তিনি মানুষের কষ্ট দূর করবেন। আর এই অসম্ভব কাজে তিনি সাহায্য চান ওই ছোট্ট, শুরুতে একটু নারাজ থাকা সোয়ালো পাখিটার। পাখিটার বন্ধুরা কিন্তু ততদিনে মিশরে পিরামিডের কাছে তার জন্য অপেক্ষা করছে। তা সত্ত্বেও টাইমলাইনটা দেখলে বুঝতে পারবেন সে তার যাত্রা পরপর ৩ বার পিছিয়ে দেয়। প্রথম রাতে এক অভাবী দর্জির জন্য একটা চুনিপাথর, দ্বিতীয় রাতে শীতে কাপা এক নাট্যকারের জন্য নীলকান্তমণি, আর তৃতীয় রাতে এক অসহায় ফুল বিক্রেতা মেয়ের কাছে আরেকটি নীলকান্তমণি পৌঁছে দেয় সে, শুধু রাজপুত্রের অনুরোধে। তলোয়ারের ওই দামি চুনিপাথরটা গরিব দর্জি আর তার ঝড়ে ভোগা ছেলের কাছে রেখে আসার পর পাখিটা ফিরে এসে দারুণ একটা কথা বলে। প্রচণ্ড শীতের রাত হওয়া সত্ত্বেও তার নাকি বেশ উষ্ণ লাগছে। রাজপুত্র তখন খুব সুন্দর করে বুঝিয়ে বলেন যে এটা আসলে কোনো সাধারণ উষ্ণতা নয়, এটা হলো একটা ভালো কাজ করার উষ্ণতা, আত্মতৃপ্তির অদ্ভুত এক অনুভূতি। এরপর রাজপুত্র তার চোখের প্রথম নীলকান্ত মণিটা দিয়ে দেন সে ক্ষুধার্ত নাট্যকারের জন্য, আর দ্বিতীয় চোখটা দিয়ে দেন ছোট্ট একটা ফুল বিক্রেতা মেয়েকে, যার ফুলগুলো সব ড্রেনে পড়ে নষ্ট হয়ে গিয়েছিল। একবার ভাবুন, এর ফলে রাজপুত্র কিন্তু পুরোপুরি অন্ধ হয়ে যান, নিজের সবটুকু দিয়ে দেন তিনি। চতুর্থ পর্ব, সোনা খুলে নেওয়া চূড়ান্ত সহানুভূতি। রত্নগুলো তো দেওয়া হলো, এবার কি? এবার এই আলোচনা মোড় নেয় মূর্তির গায়ের সোনার আবরণ বিলিয়ে দেওয়ার দিকে। রাজপুত্র অন্ধ হয়ে যাওয়ার পর সোয়ালু পাখিটা সিদ্ধান্ত নেয় সে আর কোথাও যাবে না, চিরকাল এই অন্ধ রাজপুত্রের সাথেই থেকে যাবে। সে শহরের ওপর দিয়ে উড়ে উড়ে ঘুরে বেড়ায় আর রাজপুত্রকে এসে শোনায় ভয়ঙ্কর সব দৃশ্য। একপাশে ধনীরা সুন্দর বাড়িতে আরামে দিন কাটাচ্ছে, আর অন্যদিকে ভিখারিরা রাস্তায় বসে ধুঁকছে, বাচ্চারা বৃষ্টির মধ্যে ব্রিজের নিচে গুটিসুটি মেরে আছে। রাজপুত্রের সেই কথাই যেন সত্যি প্রমাণ হয়, পৃথিবীতে দুর্দশার চেয়ে বড় কোনো রহস্য আসলে নেই। এরপর শুরু হয় সম্পদের একেবারে ধাপে ধাপে হস্তান্তর। মূর্তির গায়ের সোনার পাতলা স্তর টুকরো টুকরো করে তুলে নিয়ে বিলিয়ে দেওয়া হয় গরিব আর ক্ষুধার্তদের মাঝে, যার ফলে শীতে জমে যাওয়া বাচ্চাদের মুখে হাসি ফোটে, তারা অন্তত একটু খাবার পায়।
এখানে মূর্তির বাহ্যিক সৌন্দর্য বিলীন হওয়ার বিনিময়ে পুরো একটা সম্প্রদায়ের বেঁচে থাকার এক অসাধারণ দৃশ্য আমরা দেখতে পাই। পঞ্চম পর্ব, একটি মর্মান্তিক সমাপ্তি, তীব্র শীত। এই যে এত বড় একটা আত্মত্যাগ, এর চরম শারীরিক মূল্যটা কিভাবে এই দুটি চরিত্রকে চোকাতে হয় সেটাই এখন আমরা দেখব। শহরে যখন কনকনে তুষারপাত শুরু হয়, বেচারা ছোট্ট সোয়ালো পাখিটা আর টিকতে পারে না। রাজপুত্রের পায়ের কাছেই জমে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। আর ঠিক সেই মুহূর্তেই রাজপুত্রের সীসার হৃদয়টা সশব্দে দুই টুকরো হয়ে ফেটে যায়। এই মর্মান্তিক ঘটনাটি আমাদের মনে একটা বড় প্রশ্ন তুলে দেয় যে মূর্তির গায়ের সব সোনার আবরণ খুলে নেওয়া হয়েছে, সমাজ কি আর তাকে আগের মতো দাম দেয়? শহরের অগভীর চিন্তার মেয়র আর তার হ্যাতে হ্যাঁ মেলানো কাউন্সিলররা যখন মূর্তিটাকে দেখে তখন তারা নাক সিটকে বলে, অনুজ্জ্বল ধূসর মূর্তিটাকে তো এখন ভিখারির চেয়েও খারাপ দেখাচ্ছে। তারা সাথে সাথে এই মূর্তিটা ভেঙে ফেলার নির্দেশ দেয়। বোঝাই যাচ্ছে শহরের মানুষের কাছে এই মূর্তির কদর ছিল শুধুই এর চকচকে বাইরের রূপটার জন্য। ভেতরে কি আছে তা নিয়ে কারও কোনো মাথা ব্যথা ছিল না। আমরা পৌঁছে গেছি শেষ পর্বে, পর্ব 6, সবচেয়ে মূল্যবান জিনিস, স্বর্গীয় মুক্তি। গল্পের এই শেষটা এসে আমরা দেখব পৃথিবীর মানুষ যেভাবে বিচার করে আর মহাবিশ্ব বা উচ্চতর কোনো শক্তি যেভাবে মূল্যায়ন করে তার মধ্যে আকাশ পাতাল তফাত। ঢালাই কারখানার শ্রমিকরা যখন ভাঙা মূর্তিটা গলাতে যায়, একটা অদ্ভুত ব্যাপার ঘটে। সেই সীসার হৃদয়টা কোনোভাবেই গলানো যায় না। বাধ্য হয়ে তারা সেটাকে ছুঁড়ে ফেলে দেয় একটা ময়লার স্তূপে। আর আশ্চর্যের বিষয় হলো, ঠিক সেখানেই পড়েছিল আমাদের সেই ছোট্ট মৃত সোয়ালো পাখিটা। মানুষের চোখ যে কতটা অন্ধ হতে পারে, এটা তারই এক করুণ দৃষ্টান্ত। কিন্তু ঈশ্বর যখন একজন দেবদূতকে নির্দেশ দেন ওই শহরের সবচেয়ে মূল্যবান দুটি জিনিস খুঁজে নিয়ে আসার জন্য, জানেন তো দেবদূত কি নিয়ে যায়? হ্যাঁ, দেবদূত ঠিকই ওই ময়লার স্তূপ থেকে কুড়িয়ে নেয় সে ফেলে দেওয়ার সীসার হৃদয় আর মৃত পাখিটিকে। এই কাজের মাধ্যমে স্বর্গের সোনার শহরে তাদের চিরস্থায়ী জায়গা নিশ্চিত হয়ে যায়। আমাদের আজকের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। তবে যাওয়ার আগে এই প্রশ্নটা একটু ভেবে দেখার অনুরোধ করব। প্রকৃত মূল্য আসলে কোথায়? আধুনিক সমাজ কি আজও তার সবচেয়ে মূল্যবান হৃদয়গুলোকে ঠিক একইভাবে ময়লার স্তূপে ফেলে দেয়, শুধু বাইরে থেকে তারা আর আগের মতো চকচকে দেখায় না বলে? এই গল্পটা সত্যিই আমাদের শিখিয়ে যায় যে আসল সৌন্দর্য আর মূল্য আসলে কোথায় লুকিয়ে থাকে। আজকের মতো এখানেই শেষ করছি।